এমন একটা জীবনের কথা ভাবুন তো, যেখানে মনে কোনো দ্বিধা নেই, অহেতুক উদ্বেগ নেই, আর কথাগুলো কেমন যেন হালকা। হ্যাঁ, যেখানে কথা কাউকে আঘাত করে না, বরং মন ভালো করে দেয়। ঠিক। আচ্ছা, কেমন হয় যদি মাত্র 4টে সহজ, মানে প্রতিশ্রুতির মতো কিছু আমাদের ভাবনা, কথা আর জীবনটাকেই বদলে দিতে পারে? এটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। আমরা ডন মিগুয়েল রুইজের বিখ্যাত বই 4টি চুক্তি, মানে দ্য 4 এগ্রিমেন্টস নিয়ে কথা বলবো। ও দারুণ! এটা তো শুনেছি প্রাচীন টোলটেক জ্ঞানের ওপর ভিত্তি করে লেখা। একদম। টোলটেকরা ছিলেন প্রাচীন মেক্সিকোর জ্ঞানী মানুষ, যারা আত্মসচেতনতা নিয়ে অনেক চর্চা করতেন। এই বইয়ের চুক্তিগুলো আমাদের ভেতরের ওই যে সমালোচক মনটা, হ্যাঁ হ্যাঁ, যে সবসময় দোষ খুঁজে বেড়ায়। ঠিক, আর ওই অসহায় ভাবটা, মানে ভিকটিম মানসিকতা, আর যা আমাদের শক্তি নষ্ট করে সেই পরজীবী মনোভাব, এগুলোকে দুর্বল করতে সাহায্য করে। তার মানে ভয় আর লজ্জা থেকে বেরিয়ে আসা। অনেকটা তাই। ভয় আর লজ্জাকে আঁকড়েই তো ওগুলো বাঁচে। আজকের আলোচনাটা মূলত এই চুক্তিগুলো ব্যবহার করে কিভাবে আরও স্বচ্ছতা, আরও স্বাধীনতা পাওয়া যায় তা নিয়ে। খুব ইন্টারেস্টিং। তাহলে আসুন শুরু করা যাক। প্রথম চুক্তিটা কি? কথায় নিখুঁত হন। হ্যাঁ, বি ইম্প্যাকেবল উইথ ইয়োর ওয়ার্ড। এর মানে কি শুধু সত্যি কথা বলা, নাকি আরও কিছু? এটা আসলে তার চেয়েও গভীর। মূল কথাটা হলো নিজের বা অন্যের বিরুদ্ধে শব্দকে, মানে অস্ত্র হিসেবে ব্যবহার না করা। অস্ত্র হিসেবে? হ্যাঁ, টলটেক দর্শন অনুযায়ী শব্দ তো শুধু ধ্বনি নয়, এটা একটা মানে সৃজনী শক্তি, অনেকটা বীজের মতো। বীজের মতো? আচ্ছা। এটা দিয়ে যেমন আশা জাগানো যায়, তেমনি কিন্তু ভয় বা মানে ধ্বংসও ডেকে আনা যায়। যেমন ধরুন পরচর্চা বা নিজেকে দোষ দেওয়া, ওই যে আমি এটা পারবো না, আমার দ্বারা হবে না, এইগুলো। একদম ঠিক ধরেছেন। এগুলো আসলে নিজের বা অন্যের মনে নেতিবাচকতার বিষাক্ত বীজ বোনার মতো। তার মানে কি বলছি আর কিভাবে বলছি, দুটোই খুব জরুরি। শব্দের শক্তি নিয়ে সচেতন থাকাটা দরকার। ঠিক তাই। আমি এটা পারি না না ভেবে হয়তো ভাবা যায় আমি শিখছি বা চেষ্টা করছি। এটা একটা ভালো দিক। এই সচেতনতাটা থাকলে কি দ্বিতীয় চুক্তিটা বোঝা সহজ হয়? হ্যাঁ, অনেকটাই। দ্বিতীয় চুক্তিটা হলো ব্যক্তিগতভাবে কিছুই গ্রহণ করবেন না, মানে ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। ও, এটা বেশ কঠিন মনে হয় বাস্তবে। কেউ যখন সমালোচনা করে বা খারাপ কিছু বলে, হ্যাঁ হ্যাঁ, কঠিন তো বটেই। তখন সেটা ব্যক্তিগতভাবে না নেওয়াটা বেশ চ্যালেঞ্জিং। অবশ্যই, কিন্তু এর পেছনের ভাবনাটা হলো অন্যের কথা বা কাজ বেশিরভাগ সময় তাদের নিজেদের জগৎ, তাদের বিশ্বাস, ভয় বা অভিজ্ঞতার প্রতিফলন। সেটা সবসময় আমার সম্পর্কে সত্যি নাও হতে পারে। ঠিক, অনেক সময় কেউ আঘাত দিলে সেটা আসলে তাদের নিজেদের ভেতরের কোনো কষ্ট বা সমস্যার বহির্প্রকাশও হতে পারে, আপনার জন্য নয়। তার মানে অন্যের কথায় নিজের ভালো মন্দ বিচার করতে বসাটা ঠিক না। প্রশংসা পেলেও প্রশংসা অবশ্যই উপভোগ করবেন, কিন্তু আত্মমর্যাদার ভিত্তিটা যেন শুধু অন্যের কথায় না থাকে। নিজের মূল্যটা নিজে বোঝা দরকার। বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে কি তৃতীয় চুক্তিতে আসা যায়? অনুমান করবেন না। হ্যাঁ, ডোন্ট মেক অ্যাজাম্পশনস। এটা সম্পর্কগুলোর জন্য খুব জরুরি। কি হবে? মানে আমরা তো প্রায় অনেক কিছু ধরে নিই। ঠিক তাই। আমরা প্রায়শই ধরে নিই যে আমরা জানি অন্যরা কি ভাবছে, বা উল্টোটা, আশা করে অন্যরা আমার মনের কথা বুঝে নিক। হ্যাঁ, এটা তো হয়, আর তাতেই ভুল বোঝাবুঝি বাড়ে। একদম। এই অনুমানগুলোই কিন্তু অহেতুক কষ্ট আর জটিলতার কারণ। এর সহজ সমাধান হলো সাহস করে প্রশ্ন করা। সরাসরি জিজ্ঞাসা করা। হ্যাঁ, যেমন আমি কি ঠিক বুঝছি, বা তুমি কি এটা বলতে চেয়েছো? হ্যাঁ, আর নিজের প্রয়োজনটাও স্পষ্টভাবে জানানো। অন্যরা নিজে থেকে বুঝবে এই আশা না করা। এটা সত্যি অনেক ভুল বোঝাবুঝি কমাতে পারে। আচ্ছা, আর চতুর্থ চুক্তি? চতুর্থটা হলো সর্বদা আপনার সেরাটা দিন, মানে অলওয়েজ ডু ইয়োর বেস্ট। সেরাটা দিন। এর মানে কি সবসময় পারফেক্ট হতে হবে? না না, একেবারেই তা নয়। এটাই এই চুক্তির সুন্দর দিক। সেরা জিনিসটা কিন্তু সময়ের সাথে বদলায়। মানে আজ আমার শরীর বা মন আছে, কাল তেমন নাও থাকতে পারে, তাই তো? ঠিক তাই। আজ হয়তো আপনার এনার্জি কম বা মন ভালো নেই, তখনকার সেরা চেষ্টাটা অন্য দিনের চেয়ে আলাদা হবেই। তাহলে জোরটা কিসের ওপর? ফলাফলের ওপর? না, জোরটা হলো সেই মুহূর্তের সামর্থ্য অনুযায়ী
আন্তরিক চেষ্টা করা, পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার চাপের বদলে প্রচেষ্টার উপর মনোযোগ দেয়া। আর কাজটা ভালোবাসা থেকে করা, কোনো অপরাধবোধ বা বাধ্যবাধকতা থেকে নয়। একদম। এতে ব্যর্থ হলেও নিজেকে দোষারোপ করার প্রবণতা কমে আর লেগে থাকাটা সহজ হয়। তাহলে দেখা যাচ্ছে এই 4টি চুক্তি আসলে একে অপরের সাথে যুক্ত। হ্যাঁ, একসাথে কাজ করে। প্রথমে দরকার সচেতনতা, নিজের মনের ভেতরের পুরনো বিশ্বাস বা চুক্তিগুলো দেখা। তারপর সেগুলোকে এই নতুন চুক্তি দিয়ে বদলানোর চেষ্টা করা, রূপান্তর যাকে বলে। আর উদ্দেশ্য বা ইচ্ছাটা ধরে রাখা, প্রতিদিন অল্প অল্প করে চর্চা করা। কিন্তু যদি ভুল হয়ে যায়, যদি আবার পুরনো অভ্যাসে ফিরে যাই বা চুক্তি ভাঙি, এখানেই আসে ক্ষমার বিষয়টা। নিজেকে ক্ষমা করতে শেখা খুব জরুরি। ভুল তো হবেই। আত্মকরুণা। হ্যাঁ, আত্মকরুণা। ভুল হলে সেটা স্বীকার করা, পারলে শুধরে নেওয়া, আর আবার চেষ্টা করা। নিজেকে অনবরত বকাঝকা করা নয়, নিজের প্রতি একটু সহানুভূতি দেখানো আর কি। ঠিক। এই অভ্যাসগুলোই ধীরে ধীরে আমাদের ভেতরের ওই বিচারক, ওই শিকারী মন, ওই নেতিবাচক সত্তাগুলোকে দুর্বল করে দেয়। কারণ ওগুলো তো ভয় আর নেগেটিভিটি থেকেই শক্তি পায়। তাহলে এই 4টে চুক্তি, কথায় নিখুঁত হওয়া, ব্যক্তিগতভাবে কিছু না নেওয়া, অনুমান না করা আর সবসময় সেরাটা দেওয়া, এগুলো শুধু নিয়ম নয়, বরং জীবনটাকে অন্যভাবে দেখার, যাপন করার একটা পথ। এবং এই পথটা শুধু নিজের শান্তি বাড়ায় না, চারপাশের সম্পর্কগুলোকেও অনেক সহজ, অনেক সুন্দর করে তোলে। আচ্ছা, আমরা শেষ করার আগে যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যেতে পারি। অবশ্যই ভাবা যেতে পারে এই 4টি চুক্তির মধ্যে কোনটা আগামী 24 ঘন্টার জন্য সবচেয়ে জরুরি বা প্রাসঙ্গিক মনে হচ্ছে। শুধু একটা বেছে নেওয়া। হ্যাঁ, হয়তো শুধু একটা, সেটার উপর একটু মনোযোগ দেওয়া। যেমন হয়তো শুধু নিজের সাথে কথা বলার সময় একটু বেশি দয়ালু হওয়া, বা কোনো কিছু ব্যক্তিগতভাবে নেয়ার আগে একবার থামা। একদম। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু আস্তে আস্তে ভয় আর সীমাবদ্ধতা থেকে আমাদের মুক্ত করতে পারে, আরও স্বাধীন জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। দারুণ একটা আলোচনা হলো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।